আমরা রাস্তাতে বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাই রয়েছি। ঘর আরো পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। ইতিমধ্যে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। এবার নতুন করে দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বন্যার ভয়াবহতা আরও বাড়তে চলেছে। বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে 7টি নদীর 15টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। মানে এসব পয়েন্ট দিয়ে যে কোনো সময় নদীর পানি জনবসতিতে ঢুকে নতুন করে প্লাবিত করতে পারে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ অন্তত 10 জেলা। গত 24 ঘন্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব পড়েছে হাওর এলাকার নদীগুলোতে। এতে কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি জানায়, নেত্রকোনার জারিয়া, জাঞ্জাইল এবং হবিগঞ্জের 74 মিলিমিটার এবং চাঁদপুর বাগান এলাকায় 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সকাল 9টার তথ্য অনুযায়ী হাওর বেসিনের 3 জেলার 7টি নদীর 8টি পর্যবেক্ষণ স্টেশনে পানি বিপদসীমার উপরে রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদী, নেত্রকোনার ধনু, বাউলাই, সোমেশ্বরী এবং ভুগাই কংস নদী এবং মগরা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়েছে। অন্যদিকে হবিগঞ্জের কালনী এবং সুতাং নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। যদিও কিছু নদীতে পানি সামান্য কমেছে, তবুও সার্বিকভাবে হাওর অঞ্চলে পানির স্তর ধীরগতিতে বাড়ছে বলে জানানো হয়েছে। এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পানির চাপে বন্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র কৃষকরা। টানা বৃষ্টি ও পানির উচ্চতা বৃদ্ধির কারণে ইতিমধ্যে মাঠের পর মাঠ পানির নিচে তলিয়ে গেছে, আর যেগুলো এখনও ডোবেনি সেগুলো এবার ডোবার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে তুলনামূলক উঁচু জমিতেও বোরো ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। জানা গেছে এখনও প্রায় অর্ধেক ফসল মাঠে রয়েই গেছে। নেত্রকোনার ধনু নদীর পাশের খালিয়াজুরের কাদিরপুর হাওরে এবার 3 একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন পলাশ সরকার। এর মধ্যে অল্প কিছু জমির ধান কাটতে পারলেও প্রায় 2.5 একরের মতো জমির বেশিরভাগ ধান এখন কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে। তিনি বলেন, আর 2-1 দিন এভাবে বৃষ্টি হলে জমি পুরোপুরি ডুবে যাবে, তখন আর ধান কাটা সম্ভব হবে না। যেগুলো কেটেছি সেগুলো শুকাতে পারছি না, চারা বের হয়ে যাচ্ছে। আর 3-4 দিন এমন থাকলে কাটা ধানও নষ্ট হয়ে যাবে। তবে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন হাওর অঞ্চলের নদ নদীর পানি আরও বৃদ্ধি হবে। এতে হাওরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সারা দেশে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আসাম, মেঘালয়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে 5 থেকে 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সব মিলিয়ে হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার কৃষক পার করছেন কঠিন সময়ে, কারণ অধিকাংশ হাওরই এখন পানিতে থই থই করছে। এর নিচে রয়েছে কৃষকের বছরের একমাত্র ফসল বোরো ধান। কোথাও কোথাও কৃষক কিছু ধান কাটতে পেরেছেন, কিন্তু অনেক ধান চারা গজিয়ে নষ্ট হচ্ছে কৃষকের খলায়ে। ক্ষতি কমাতে কোনো কোনো জায়গায় কৃষক কাঁচা ধানই সিদ্ধ করছেন। ক্ষয়ক্ষতি নিয়ে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় প্রায় সব হাওর তীরবর্তী গ্রামের কৃষকের অভিজ্ঞতা কম বেশি প্রায় একই। তুলনামূলক কম ক্ষতি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে এখনও কৃষক ধান ঘরে তোলার আশা করছেন। হাওর বিস্তৃত 7 জেলা নিয়ে বিশাল তার সীমানা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা অনুযায়ী ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তথ্য দিয়েছে। তাতে দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জে। তবে সরকারি তথ্যে যে চিত্র পাওয়া গেছে তার সঙ্গে কৃষকের কথা এবং অভিজ্ঞতার বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কৃষকের ভাষ্য, সরকারি হিসাবের তুলনায় ক্ষয়ক্ষতি জায়গাভেদে অনেক বেশি। তারা প্রশ্ন তুলেছেন, কৃষি বিভাগ কোন হিসেবে এখনও পানিতে ডুবে যাওয়া জমি পুনরুদ্ধারের আশা করছে তা নিয়ে। পানির নিচে 4-5 দিন ধরে থাকা ধান কতটা ওঠানো যাবে, পানি আদৌ কমবে কিনা, কাটতে পারলেও পানির নিচে থাকা কাঁচা পাকা ধান মানুষের খাদ্য উপযোগী থাকবে কিনা, এসব বিষয়ে বিবেচনায় নেওয়ার কথা বলছেন তারা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য ও কেন্দ্রের তথ্যের মধ্যে রয়েছে গরমিল। আবার বেসরকারি সংস্থার তথ্যের সঙ্গে সরকারি তথ্যের মিল নেই। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষয়ক্ষতির হিসাবের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের কার্যক্রম হাতে নেওয়া
নেওয়া হয়। সরকারি হিসাবে গরমিল থাকলে জটিলতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থার মাধ্যমে নির্ভুল চূড়ান্ত হিসাব তৈরি করা দরকার। এতে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্পদের বিবরণও থাকতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিনে উইংয়ের তথ্য বলছে, বৃষ্টি আর ঢলে সুনামগঞ্জের কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ায় 46,730 হেক্টরের বেশি ধানক্ষেত তলিয়ে ফসলের ক্ষতি হয়েছে। রোদ না থাকায় ধান তোলার পরও নষ্ট হচ্ছে। সব মিলিয়ে এবার মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,55,000 টনের মতো, যার মধ্যে ক্ষতি দাঁড়াতে পারে আনুমানিক 1,03,00,000 টন। গতকাল পর্যন্ত ধান কাটা হয়েছে 71.26%। পানিতে তলিয়ে গেছে 10.27% ধানক্ষেত। ক্ষতির হার জেলাভেদে খুবই অসম। কোথাও মাত্র 10 থেকে 30%, আবার কোথাও তা 30 থেকে 80%-এর কাছাকাছি পৌঁছেছে। যদিও হাওরের কৃষকদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের লোকজন বলছেন, কৃষি বিভাগের দেওয়া তথ্যের হিসাবের চেয়ে ধানের ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। হাওরের নিচু অংশে এখনও যে পরিমাণ পানি রয়ে গেছে তাতে ধান কাটার কোনো উপায় নেই। এসব জমিতে থাকা ধানের যে হিসাব কৃষি বিভাগ দিচ্ছে সবই ক্ষতির সঙ্গে যুক্ত হবে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বলেন, কৃষি বিভাগ যে হিসাব দেখিয়েছে তাতে হাওরে 1,30,812 হেক্টর জমির ধান এখনও কাটা হয়নি। এই জমি তো সব পানির নিচে, এখন আর গভীর হাওরে কোনো ধান কাটার মতো অবস্থা নেই। আমরা মনে করছি কমপক্ষে 75,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। একদিকে সরকারিভাবে এখন ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা কার্যক্রম শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষয়ক্ষতির হিসাবের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের কার্যক্রম হাতে নেওয়া হয়। সরকারি হিসাবে গরমিল থাকলে জটিলতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থার মাধ্যমে নির্ভুল চূড়ান্ত হিসাব তৈরি করা দরকার। এতে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্পদের বিবরণও থাকতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ বলেন, আমরা ওই 7 জেলার জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন তাদের সাহায্য সহযোগিতার ব্যাপারে। আগামী 3 মাস তাদের মানবিক সহায়তা বা খাদ্য সহায়তা যেখানে যা প্রয়োজন সেটা দেওয়ার জন্য। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার কোথাও জমিতে এখনও পানি, কোথাও আবার কাটা ধান পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বড় চাপ পড়েছে কৃষকের ঋণ, শ্রম এবং ভবিষ্যৎ জীবিকার ওপর। সবচেয়ে নাজুক পরিস্থিতি কিশোরগঞ্জের হাওর অঞ্চলে। ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ এলাকায় অনেক জমির ধান কাটার আগেই তলিয়ে যায়। কৃষকরা বলছেন, যেটুকু ধান কাটা সম্ভব হয়েছে তাও শুকানোর সুযোগ নেই। রোদ না থাকায় ধানের চারা গজাচ্ছে, ফলে চালের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আড়তে এসব ধান 400 থেকে 500 টাকা মনে বিক্রি হলেও আগের মতো 700 থেকে 800 টাকার বাজার নেই, ফলে উৎপাদন খরচও উঠছে না। করিমগঞ্জের গণেশপুর, গেরাজু এবং কুনিয়াহাওরে গিয়ে দেখা গেছে শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগের তুলনায় শ্রমিক মজুর প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছেন, যেখানে আগে ধান কাটায় দৈনিক 800 থেকে 1000 টাকা লাগতো, এখন তা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাগছে, তাও শ্রমিক মিলছে না। পানির কারণে ধান কাটা অনেক জায়গায় সম্ভব হয়নি। অষ্টগ্রামে চোখের সামনে ফসল তলিয়ে যেতে দেখে জমিতে হৃদরোগে মারা যান কৃষক আক্তার হোসেন। স্থানীয় প্রশাসন বলছে, তিনি ধান কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলার কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কৃষি বিভাগের প্রাথমিক হিসেব। সুপ্রিয় দর্শক, আসুন এসব অঞ্চলের কৃষকদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কষ্টকে লাঘব করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।